আচ্ছা, আমি ইন পার্টিকুলার মুসলিম ইনস্টিটিউট সম্বন্ধে উত্তর দিতে চাই না, কারণ এটা এখনো নির্মাণাধীন আছে। এটা শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো কবে ওপেন করে দেওয়া যাবে, মানে কনস্ট্রাকশনের যা যা কাজ আছে। মাননীয় উপদেষ্টা, আর দুইটা প্রশ্ন। আমি ইমাম হোসেন রাজু, দৈনিক পূর্বপুরের রিপোর্টার। আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনি তো আসলে দেখতে পাচ্ছি সংস্কৃতি নিয়ে আপনি আসলে অনেক বোদ্ধা। আপনি মন্ত্রণালয়ের আগেও সংস্কৃতি নিয়ে কাজ করছেন, এটা আমাদের আসলে সবার জানা। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা চট্টগ্রামবাসী সংস্কৃতির দিক থেকে ঢাকার থেকে পিছিয়ে আছি। তার জ্বলন্ত একটা যদি উদাহরণ বলি, সেটা হচ্ছে যে মুসলিম ইনস্টিটিউট আজকে অনেক বছর অবহেলিত। আপনার স্ট্রাকচার হয়েছে কিন্তু এটা এখন পর্যন্ত চালু করতে পারেনি। তো আসলে কেন পারেনি বা কবে নাগাদ এই বিষয়টা চালু হচ্ছে? আপনি একটু আগে বললেন যে শিক্ষাঙ্গনের ছাত্ররা মোবাইলে আসক্ত হচ্ছে। সবকিছু ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন সংস্কৃতিতে ইনভলভ করার জন্য আপনারা চেষ্টা করছেন বিভিন্ন মাধ্যমে, কিন্তু এই যে সংস্কৃতির যে প্রাণ কেন্দ্রগুলো আছে সেগুলো বন্ধ অবস্থায়, অচল অবস্থায়, চালু করা যাচ্ছে না। যদি এটার ব্যাপারে কোনো আপডেট, কোনো তথ্য আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমি ইন পার্টিকুলার মুসলিম ইনস্টিটিউট সম্বন্ধে উত্তর দিতে চাই না, কারণ এটা এখনো নির্মাণাধীন আছে। এটা শেষ হওয়ার পরে আমরা বুঝতে পারবো কবে ওপেন করে দেওয়া যাবে, মানে কনস্ট্রাকশনের যা যা কাজ আছে। আমার একটা সাধারণ মন্তব্য আছে। আমার সাধারণ মন্তব্য হচ্ছে, আমি বাইরে থেকে তো একরকম জানতাম, ভেতরে আসার পরে জানলাম যে, বা বুঝতে পারলাম যে আমাদের সকল আগ্রহ শুধু সংস্কৃতি মন্ত্রণালয় না, আমাদের সকল মন্ত্রণালয়ের, মানে আমাদের উন্নয়নের দর্শনই হচ্ছে দালান বানাও, দালান বানাও, দালান বানাও। দালানের ভেতরে কি হবে এটা আর কোনো খবর নাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহু জায়গায় এরকম অত্যাধুনিক অডিটোরিয়াম সমৃদ্ধ, 600-700 সিটের অডিটোরিয়াম সমৃদ্ধ একাডেমি বানিয়েছে, যেখানে মানে 50 জন লোকও যায় না, মাসে 5-6 বার ওই ব্যবহার করা হয় না। এবং এই যে আমরা নতুন সময়ের জন্য যে আমাদের কারিকুলাম তৈরি করা, বা আমার এই যে আপনি বলছেন কালচারাল অ্যাক্টিভিটিস, সেরকম আমাদের শিল্পকলাগুলো কবে যে কি একটা কারিকুলাম বানায় দিয়ে গেছে, ওই কারিকুলামের মধ্যে আছে। ওকে যে একটু ইনোভেটিভ হইতে হবে, ওকে যে ভাবতে হবে, আচ্ছা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিসটা কি? বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে বাংলাদেশের মিউজিক, গান। এক এক অঞ্চলে গিয়ে দেখেন আপনি এক এক রকমের ভ্যারাইটি অ্যান্ড ভেরি পাওয়ারফুল। আমরা এটাকে মূল্য দিই না, কিন্তু যখনই কোক স্টুডিও বানায় ছাড়ে, তখন আমরা বলি ওয়াও, লুক হাউ বিউটিফুল ইট ইজ। দ্যাট ইজ দ্য প্রবলেম ইউ হ্যাভ। আমাদের যেটা অ্যাসেট আছে, এটাকে আমরা ব্যবহার করি নেই এবং বাইরের দুনিয়া প্রজেক্ট করি নেই। আমাদের শিল্পকলাগুলো কখনো এগুলো নিয়ে ভাবে নেই। আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করেছি। আগামী 2 মাস পরে আপনি হয়তো মিউজিক রিলেটেড কিছু প্রজেক্ট সামনে দেখবেন। বাট এগেইন আই এম সেইং, আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত 54 বছর তৈরি হয়েছে, এটা দূর করা সম্ভব না। তবে আমরা যাওয়ার আগে, এটা আমি এখানে ওপেনলি বলতে পারি, যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি। আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করছি যে আগামী 5 বছরে কি করা উচিত, 10 বছরে কি করা উচিত। আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করে, নোট টু সাকসেসার বলে একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমার পরবর্তীতে যিনি আসবেন নির্বাচিত হয়ে, তার উদ্দেশ্যেই আমার উপলব্ধি আমি নোট আকারে দিয়ে যাব। উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেওয়ার মতো কিছু আছে, তাহলে উনি নেবেন এবং আশা করি দেশের কাজে লাগাবেন। আপনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলি, আপনাদের চিটগংয়ের একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক। বাংলাদেশের রক মিউজিকে, বা যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি, এইটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটগংয়ের মিউজিশিয়ানদের। আপনি চিটগং শিল্পকলার সঙ্গে চিটগংয়ের প্রাণ যেটা রক মিউজিক, তার কোনো সম্পর্ক নেই, দেখবেন দেয়ার ইজ নো কানেকশন। কেন চিটগংয়ের রক মিউজিশিয়ানরা শিল্পকলাকে তার আখড়া ভাবতে পারলো না? এটা শিল্পকলার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এই জিনিসগুলো আমরা আমাদের ক্যান্সার কোথায়, এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং এই অনুযায়ী কিছু ব্লু প্রিন্টও দিব। বাট অ্যাগেইন অ্যাজ আই সেড, আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন হতে দেখবেন না। তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে যাব আমার সাকসেসর যিনি হন তার জন্য। থ্যাংক ইউ। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, দেন উইল লিভ। জিয়া স্মৃতি জাদুঘরে আমরা পরিদর্শন করেছি। আপনারা জানেন যে এটা গত 15-16 বছর অলমোস্ট ইনঅ্যাক্টিভ ছিল। এটা আমার মন্ত্রণালয়ের অধীনেই একটা প্রতিষ্ঠান, ফলে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং পড়ার কারণে আমরা আজ থেকে মাস 3 আগে আমাদের মিনিস্ট্রিতে একটা ইন্টারনাল মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রথম যে কাজটা করি, আমরা এটার যে বরাদ্দ ছিল সেটাকে আমরা দ্বিগুণ করি।
এবার আমরা এসেছি আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান ভ্রমণ করতে, সফর করতে, তার মধ্যে জিয়া স্মৃতি জাদুঘরও গুরুত্বপূর্ণ। তো এখানে এসে আমরা যেই সফরের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে এই যে শুধু বরাদ্দ বাড়ানোটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটাকে একটা পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তরিত করা, এবং সেটা করার জন্য প্রয়োজন হচ্ছে প্রপার কিউরেটর যারা জানবেন, কারণ এটা শুধু চিটাগং না, এটা জিয়াউর রহমানের এন্টায়ার লাইফ, মানে 71 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুঘাট বেতার কেন্দ্র থেকে শুরু করে ওনার এন্টায়ার লাইফ, রাষ্ট্র পরিচালনায় উনি কি কি সিগনিফিকেন্ট কাজ করেছেন, এই সবগুলো জিনিসে আসার কথা, রাইট? তো এই জিনিসগুলো কিভাবে প্রপারলি অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করা যায়, এটার জন্য একটা কিউরেশন টিম লাগবে। সেই টিমটা আমরা তৈরি করছি। পাশাপাশি কিউরেশন টিমকে হেল্প করার জন্য একটা রিসার্চ টিম প্রয়োজন, যারা এই জিয়াউর রহমানের উপর রিসার্চটা করে জানাবে হাইলাইট এবং পয়েন্টগুলো কি কি। এটা আশা করি আমরা আগামী মাসখানেকের মধ্যে করতে পারবো। তারপরে আমরা এটার রেনোভেশনের বা আধুনিকীকরণের কাজ শুরু করব। এটা যতদিন লাগে আমি এখন এই মুহূর্তে আমার পক্ষে প্রেডিক্ট করা মুশকিল, কারণ এটা নির্ভর করবে কিউরেটর এবং রিসার্চারদের সবার উপরে। কিন্তু এই কাজটা আমরা উই হ্যাভ টেকেন আপ, এই কাজটা আমরা হাতে নিয়েছি, কাজটা শুরু হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।